আজ আমি আপনাদের শোনাবো বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক চরিত্র হিটলার সম্পর্কে এবং খুঁজে বের করার চেষ্টা করব কেন এবং কিভাবে তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের সেরা খলনায়ক। বিশ্ব ইতিহাসের সেরা খলনায়ক হিসেবে যারা গণ্য, হিটলার তাদের মধ্যে অন্যতম। কিন্তু কেন? ঠিক কী কারণে প্রথম বিশ্বযুদ্ধের জার্মানিকে পুনর্গঠিত করে বিশ্বমঞ্চে যার নায়ক হওয়ার কথা, তাকে খলনায়ক হতে হয়েছিল? ফাঁসিবাদের জনক অ্যাডলফ হিটলারের জীবনের আদ্যোপান্ত আলোকপাত করে আমরা সেই প্রশ্নেরই উত্তরগুলো খুঁজে নেবার চেষ্টা করব। 1934 থেকে 1945 সাল পর্যন্ত অ্যাডলফ হিটলার নাৎসি জার্মানির নেতা ছিলেন। ইতিহাস তাকে ফাঁসিবাদের প্রবর্তক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকারী হিসেবে চিহ্নিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে 60 লক্ষ ইহুদি সহ সর্বমোট প্রায় 1,10,00,000 মানুষকে হত্যা করা হয়। অ্যাডলফ হিটলার 22 এপ্রিল 1889 সালে অস্ট্রিয়ার ব্রুনোয়াম-ইনে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল অ্যালোইস হিটলার এবং তার মা ছিলেন ক্লারা পোলজ। অ্যাডলফের বাবা মায়ের মোট 6টি সন্তান ছিল। অ্যালোইস হিটলার এবং ক্লারা পোলজের 6 সন্তানের মধ্যে হিটলার ছিলেন চতুর্থ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অ্যাডলফ ও তার বোন পলাই পূর্ণবয়স্ক হতে পেরেছেন। বাকি 4 জন শিশুকালেই মারা যায়। অ্যাডলফের জন্মের আগে ডিপথেরিয়া আক্রান্ত হয়ে তার ভাই গুস্তাভ এবং আইডা মৃত্যুবরণ করেছিল। হাইড্রোসেফেলাসে আক্রান্ত হয়ে তার আরেকটি ভাই অট্টো মৃত্যুবরণ করেছিল। 6 বছর বয়সে এডমন্ড নামে তার আরেকটি ভাই মৃত্যুবরণ করেছিল 1900 সালে। তার জাতীয়তা ছিল 1925 সাল পর্যন্ত অস্ট্রীয় এবং 1932-এর পর জার্মান। তার রাজনৈতিক দল ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপে NSDAP। হিটলারের বাবা অ্যালোইস সামাজিকভাবে বৈধ সন্তান ছিলেন না। তিনি জীবনের অনেকটা সময় শেষ নাম হিসেবে মায়ের নাম ব্যবহার করেছিলেন। 1876 সালেই অ্যালোইস প্রথম হিটলার নামটি গ্রহণ করেন। তার ছেলে অ্যাডলফও কখনো হিটলার ছাড়া অন্য কোনো শেষ নাম ব্যবহার করেননি। সরকারি কাস্টম থেকে অবসর গ্রহণের পর হিটলারের বাবা সপরিবারে অস্ট্রিয়ায় লিনৎস শহরে চলে আসেন। এখানেই হিটলারের বাল্যকাল অতিবাহিত হয়। এ কারণেই সারা জীবন তিনি লিনৎসকে ভালোবেসে গেছেন, কোনো শহরকে এর উপরে স্থান দিতে পারেননি। বাবাকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। 1903 সালে তার বাবা মারা যান। বাবার রেখে যাওয়া পেনশন ও সঞ্চয়ের অর্থ দিয়েই তাদের সংসার কোনো মতে চলত। 1907 সালে তার মাও মারা যান। হিটলার নিঃস্ব হয়ে পড়েন। পড়াশোনায় বিশেষ সুবিধা করতে পারেননি। মায়ের মৃত্যুর পর হিটলার জীবিকার সন্ধানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাড়ি জমান এবং সেখানে একজন সাধারণ দিনমজুর এবং জলরঙের চিত্রশিল্পী হিসেবে জীবিকা নির্বাহ করতে থাকেন। হিটলার সেখানে চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে দুবার ভর্তির আবেদন করেও প্রত্যাখ্যান হন। সামান্য অনাথ ভাতা ও পোস্ট কার্ড বিক্রির যৎসামান্য টাকা দিয়ে হিটলারের অন্নের ব্যবস্থা হলেও বাসস্থানের ব্যবস্থা হতো না। ফলে তাকে রাস্তায় রাস্তায় রাত কাটাতে হতো। সম্ভবত তৎকালীন ইহুদি অধ্যুষিত ভিয়েনায় এভাবে দুর্বিষহ দিন কাটানোর স্মৃতিগুলোই পরবর্তীতে তাকে ইহুদি বিদ্বেষী করে তুলতে বাধ্য করেছিল। নাৎসি জার্মানি এবং তৃতীয় রাখাই হল 1933 থেকে 1945 সাল পর্যন্ত সময়ে জার্মানির প্রচলিত নাম। এই সময়কালেই জার্মান সরকার একটিমাত্র রাজনৈতিক দল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাৎসি পার্টির অধীনে ছিল, যার কেন্দ্রে ফিউরার হিসেবে ছিলেন অ্যাডলফ হিটলার। হিটলারের নেতৃত্বে জার্মানি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। ব্যক্তি এবং রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয় তৃতীয় রাখায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এ সকল প্রতিষ্ঠান তাদের মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য দেশে ও বিদেশে অত্যন্ত বিতর্কিত। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন।
এভাবেই একসময় জনপ্রিয় নেতায় পরিণত হন। নাৎসিরা তাদের বিরোধী পক্ষের অনেককেই হত্যা করেছিল, রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল, সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছিল এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী এবং ফাঁসিবাদী একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিলেন। 1913 সালে মিউনিখে চলে যান অ্যাডলফ হিটলার। 1914 সালের ফেব্রুয়ারিতে অস্ট্রিয়া সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন। স্বাস্থ্যগত কারণে সৈনিক হবার সুযোগ পাননি। তাকে সামরিক বাহিনীর জন্য আনফিট ঘোষণা করা হয়, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে স্বেচ্ছাসেবক হিসেবে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ছিলেন 16তম বাভারিয়ান রিজার্ভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে। যুদ্ধের পুরোটা সময় জার্মানিকে সেবা দিয়ে গেছেন। 1916 সালের অক্টোবরে আহত হওয়ার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। এছাড়া যুদ্ধের বাকিটা সময় সক্রিয় থেকেছেন। অধিকাংশ সময় সম্মুখ সারিতে থেকে হেডকোয়ার্টার্স রানার হিসেবে কাজ করেছেন। যুদ্ধের সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ 1914 সালের ডিসেম্বরে সেকেন্ড ক্লাস আয়রন ক্রস লাভ করেন। 1918 সালের আগস্টে তাকে ফার্স্ট ক্লাস আয়রন ক্রস দেওয়া হয়। একজন কর্পোরালের পক্ষে এটা বেশ বড় প্রাপ্তি। হিটলার খুব উৎসাহের সাথে যুদ্ধ করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে হিটলার রাজনীতিতে যোগ দেন। 1919 সালের মে থেকে জুনের দিকে জার্মানির বিশৃঙ্খলা পরিস্থিতিতে মিউনিখের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। সেপ্টেম্বরে মিউনিখের ক্ষুদ্র দল জার্মান ওয়ার্কার্স পার্টিতে সামরিক রাজনৈতিক এজেন্ট হিসেবে কাজ শুরু করেন। 1920 সালে তাকে এই দলের প্রচারণার দায়িত্ব দেওয়া হয়। দলের ভেতর নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য তিনি সেনাবাহিনী ত্যাগ করেন। এবছরই দলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল সোজিয়ালিস্টিস ডুয়ার্সচা আরবেইটার পার্টাই। জার্মানির তৎকালীন পরিস্থিতিতে এ ধরনের একটি রাজনৈতিক দলের উত্তরণের বেশ ভালো সম্ভাবনা ছিল, কারণ যুদ্ধের বিভীষিকা এবং শান্তি চুক্তিতে জার্মানির বিশাল পরাজয়ের কারণে জনমনে অসন্তোষের দানা বেঁধে উঠেছিল। এর সাথে ছিল অর্থনৈতিক অস্থিরতা। বাভারিয়াতে এই অবস্থা ছিল আরও বিরূপ। সেখানে বার্লিনের প্রজাতন্ত্রী সরকারের তীব্র বিরোধিতা প্রকাশিত হতে শুরু করেছিল। হিটলারও বাভারিয়ার মিউনিখ শহরেই তার কাজ চালিয়ে যেতে থাকেন। 1920 সালে একটি ডানপন্থী সরকার প্রতিষ্ঠা করার জন্য বার্লিনে সামরিক কূ করার চেষ্টা করা হয়, কিন্তু এই কূ ব্যর্থতায় পর্যবসিত হয়। 1930 সালের বিশ্বমন্দা ও বেকারত্ব হিটলারের জন্য একটি রাজনৈতিক সুযোগ সৃষ্টি করে দেয়, কারণ এমন একটি অর্থনৈতিক পরিস্থিতিতে জার্মানরা দলে দলে সংসদীয় গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে চরমপন্থার দিকে ঝুঁকতে থাকে। 1932 সালে হিটলার 84 বছর বয়সী পল ভন হিন্ডেনবার্গের বিপরীতে প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়েন এবং 36%-এরও বেশি ভোট পেয়ে নির্বাচনের সব পর্যায়ে দ্বিতীয় হন। এই নির্বাচনী ফলাফল হিটলারকে জার্মানির রাজনীতির এক অন্যতম পুরোধা হিসেবে প্রতিষ্ঠা করেন। হিন্ডেনবার্গ রাজনৈতিক সমঝোতা আনয়নের জন্য হিটলারকে 1933 সালের 30 জানুয়ারি জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত করেন। হিটলার তার চ্যান্সেলর পদকে শুধুমাত্র একটি বৈধ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার সিলমোহর হিসেবে ব্যবহার করেন। 1934 সালের 2 আগস্ট এক গণভোটের মাধ্যমে হিটলার জার্মানির একমাত্র আইনগত ফিউরার অর্থাৎ নেতা হিসেবে নির্বাচিত হন। হিটলার রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রীভূত করেন এবং তার মুখের কথাই আইন হিসেবে বিবেচিত হতে শুরু করে। তৎকালীন জার্মান সরকার কোনো সমন্বিত ও সুসংগঠিত কাঠামো ছিল না, বরং তা ছিল হিটলারের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার মাত্র। বৈশ্বিক মহামন্দার সময় হিটলার মিশ্র অর্থনৈতিক প্রচলন করে, আর্থিক সাম্যাবস্থা বজায় রাখতে সমর্থ হন এবং সামরিক ব্যয় বাড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। হাইওয়ে নির্মাণ সহ অন্যান্য জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। অর্থনৈতিক সাফল্য নাৎসি পার্টির জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে দেয়। সংসদে সন্দেহজনক অগ্নিসংযোগের ঘটনার পর তিনি রাইখস্ট্যাগ অগ্নি আইন জারি করেন এবং মৌলিক অধিকার খর্ব করে রাজনৈতিক বিরোধীদের বিচার বহির্ভূত আটক করতে থাকেন।
এরপর হিটলার সংবিধানে সংশোধনী এনে মন্ত্রিসভার মাধ্যমে সম্পূর্ণ আইনসম্মতভাবে 4 বছর ধরে ক্ষমতা ধরে রাখার নীল নকশাও করতে থাকেন। সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর হিটলার ও তার রাজনৈতিক সহকর্মীরা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের একে একে চাপের মুখে ফেলতে থাকেন। জুনের শেষ দিকে ভীতি প্রদর্শন করে জোরপূর্বক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের রাজনীতি থেকে সরিয়ে দেন। 14 জুন 1933 সালে নাৎসি দলকে জার্মানির একমাত্র বৈধ দল হিসেবে ঘোষণা করা হয় এবং একই বছরের অক্টোবরে হিটলার জাতিপুঞ্জ থেকে জার্মানির সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দেন। 1934 সালের আগস্টে হিন্ডেনবার্গের মৃত্যুর একদিন পূর্বে হিটলারের মন্ত্রিসভা রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতির ক্ষমতা চ্যান্সেলরের সাথে একীভূত করে একটি আইন পাশ করে। এই আইনের পর থেকে হিটলার একই সাথে সরকার প্রধান, একমাত্র বৈধ দলের সর্বোচ্চ নেতা এবং জার্মানির চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন। সরকার প্রধান হিসেবে হিটলার সেনাবাহিনীরও সর্বাধিনায়ক হন। 1933 থেকে শুরু করে 1939 সালে যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত হিটলার নাৎসি সরকারের অধীনে ইহুদিদের সমাজচ্যুত করার জন্য অন্ততপক্ষে একাদশ আইন প্রবর্তন করেন। ইহুদিদের কোণঠাসা করতে সরকারের সকল পর্যায়ে এই ইহুদি বিদ্বেষী আইন স্বীকৃত করা হয়েছিল। 1 এপ্রিল 1933 সালে হিটলার ইহুদিদের সকল প্রকার ব্যবসা বাণিজ্য জাতীয়ভাবে বর্জন করেন। তার পরপরই 1933 সালের 7 এপ্রিল পেশাগত বেসামরিক চাকরি পুনরুদ্ধার আইন নামের একটি আইন জারি করেন। ইহুদিদের সকল প্রকার রাষ্ট্রীয় চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই আইনসমূহ নাৎসি বাহিনীর আর্যজাতীয় অনুচ্ছেদে বর্ণিত ছিল, যার উদ্দেশ্য ছিল জার্মানি থেকে সকল ইহুদি ও অনার্যদের সকল প্রতিষ্ঠান এবং চাকরি থেকে উচ্ছেদ করা। অন্যান্য আইনসমূহের মাধ্যমে স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে ইহুদি শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। চিকিৎসা ও অন্যান্য ন্যায্য পেশায় তাদের সংখ্যা হ্রাস করা হয় এবং ট্যাক্স কনসালটেন্টসদের লাইসেন্স বাতিল করা ছিল অন্যতম। প্রেস রাজনৈতিক প্রচারণা ছড়ানোর কাজে ব্যবহৃত জার্মান ছাত্র ইউনিয়নের প্রধান কার্যালয় ও অজার্মানদের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে থাকে। নাৎসিবাদ প্রচারণা ও জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে জার্মান ছাত্রদের দ্বারা অন্য ভাষায় প্রায় 25,000 বই পুড়িয়ে ফেলা হয়। 1934 সালে সকল ইহুদি অভিনেতা অভিনেত্রীদের চলচ্চিত্র ও মঞ্চে অভিনয় নিষিদ্ধ করা হয়। 15 সেপ্টেম্বর 1935 সালে রাইখস্ট্যাগে একটি নুরেনবার্গ আইন চালু করা হয়, যেটি অনুযায়ী একজন ব্যক্তি, সে বর্তমানে যেই ধর্মেরই হোক না কেন, তার তৃতীয় বা চতুর্থ পূর্বপুরুষ কেউ যদি ইহুদি হয়ে থাকে তবে সেও ইহুদি বলে গণ্য হবে। নুরেমবার্গে জার্মান রক্ত ও সম্মানকে বিশুদ্ধ রাখার নাম দিয়ে ইহুদি ও অ-ইহুদি জার্মানদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করে আইন পাশ করা হয়। 1936 সালে জার্মানি শীত ও গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক দেশ ছিল। বিশ্ব দরবারে সমালোচনা এড়াতে ও পর্যটন শিল্পকে ক্ষতির হাত থেকে বাঁচাতে হিটলার এবং তার সরকার ইহুদিদের ব্যাপারে এ সময় কিছুটা নিশ্চুপ হয়ে যায়। অলিম্পিক শেষ হলে নাৎসি বাহিনী আর্যবাদ নাম দিয়ে ইহুদিদের ওপর নতুন মাত্রায় অত্যাচার শুরু করে। ইহুদি সাধারণ কর্মজীবীদের গুলি করে হত্যা করতে শুরু করে এবং ইহুদি ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করে অ-ইহুদিদের মাঝে বন্টন করে দিতে থাকে। নাৎসিরা ইহুদিদের জার্মান সমাজ, সরকারি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মঞ্চ, ক্রীড়াঙ্গন এবং আর্য এলাকা থেকে বিতাড়িত করতে থাকে। ইহুদি ডাক্তারদেরও অ-ইহুদি রোগীর চিকিৎসা করা নিষিদ্ধ করা হয় এবং ইহুদিদের জন্য আলাদা পরিচয়পত্র তৈরি করা হয় এবং তাদের তা বহন করতে বাধ্য করা হয়। 1938 সালের শেষের দিকে ইহুদিদের পাসপোর্টে যে চিহ্নের সিলমোহর দিয়ে তাদের আলাদা করা হয়। 9 ও 10 নভেম্বর 1938 সালে জার্মানি অস্ট্রিয়ার কিছু অংশে ইহুদি দমন কর্মসূচি গ্রহণ করা হয়। নাৎসি বাহিনী ইহুদিদের বাড়িঘর, বিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ভেঙে গুড়িয়ে দেয় এবং প্রায় 100 জনের মতো ইহুদিকে হত্যা করে, যা ইতিহাসে নাইট অফ ক্রিস্টাল বা ভাঙা কাচের রাত নামে পরিচিত, কারণ এই হত্যাযজ্ঞের পর শুধু কিছু ভাঙা কাচই অবশিষ্ট ছিল। আরও প্রায় 30,000 ইহুদিকে আটক করে বন্দি শিবিরে প্রেরণ করা হয়, যেখানে তাদের জন্য আরও অমানবিক শাস্তি অপেক্ষা করছিল।
1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু থেকে 1945 সালে শেষ হওয়া পর্যন্ত নাৎসি বাহিনী ও তাদের সহযোগীরা প্রায় 60 লক্ষ ইহুদি, যা তৎকালীন ইউরোপের মোট ইহুদির 2/3 সহ আরও প্রায় 1 লক্ষ নিরস্ত্র মানুষকে হত্যা করে। হিটলারের চূড়ান্ত সমাধান হিসেবে ইহুদি নিধনের এই গণহত্যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। হিটলার ইহুদিদের প্রচণ্ড ঘৃণা করতেন। তিনি 60 লক্ষ ইহুদি হত্যা করে এই জাতিকে প্রায় বিলুপ্তির পথে ঠেলে দিয়েছিলেন। এজন্য তাকে আজ পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়। আবার অনেকের কাছেই তিনি হিরো। অ্যাডলফ হিটলার কেন ইহুদিদের ঘৃণা করতেন? এই প্রশ্ন উত্তর খুব একটা সোজা না। এই প্রশ্ন উত্তর নিয়ে গত 70 বছর ধরে গবেষণা চলছে। প্রথমত, কিশোর বয়সে হিটলার অনেক ছবি আঁকতেন। তখন তার খুব ইচ্ছা ছিল আর্ট স্কুলে ভর্তি হওয়া। সে সময় হিটলার অস্ট্রিয়ার ভিয়েনায় থাকতেন। জানা যায় তাকে আর্ট কলেজ থেকে বেশ কয়েকবার প্রত্যাখ্যান হতে হয়েছিল, কারণ আর্ট স্কুলের রেকর্ডর ছিলেন ইহুদি এবং ইহুদি ছাত্ররা সংখ্যাগরিষ্ঠ ছিল পুরো কলেজে। দ্বিতীয়ত, 2009 সালে জার্মানিতে প্রকাশিত জার্মান ইতিহাসবিদ ও প্রবীণ সাংবাদিক ডক্টর জে রিকারের লেখা নভেম্বর 9 হাউ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান লেড টু দ্য হলোকাস্ট থেকে জানা যায় হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করত। ইহুদিরাই জার্মানদের বিজয় ছিনিয়ে নিয়েছে, এই বিশ্বাস ছিল হিটলারের। এবং তার আরও দৃঢ় বিশ্বাস ছিল নভেম্বর 9, 1918 সালে জার্মানির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারা সংঘটিত হয়েছিল। তখন হিটলার বসবাস করত মিউনিখে এবং সেখান থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল। হিটলার সবসময় মনে করত দেশ ইহুদিদের দ্বারা বিষাক্ত হয়ে উঠেছে এবং দেশের অভ্যন্তরে তারা ষড়যন্ত্রে লিপ্ত। তবে ডক্টর রিকার দ্বিমত পোষণ করেন হিটলারের অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষের পূর্ববর্তী ধারণার সাথে, যাতে বলা হয়েছে হিটলারের মনে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার বীজ বপন হয়েছিল যখন 1907 সালে হিটলারের মা ক্লারা মারা যান। একজন ইহুদি ডাক্তার এডওয়ার্ড ব্লোচের অধীনে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। তিনি লিখেছেন, হিটলার একমাত্র ভালোবাসত তার মা ও জার্মান জনগণকে। তখন থেকেই তার মনের মধ্যে বিভ্রম সৃষ্টি হয়েছিল যে ইহুদিদের নির্মূল করতে পারলেই বিশ্ব জয় করা সম্ভব। ডক্টর রিকার হিটলারের অনেক বক্তৃতা বিশ্লেষণ করে উপরোক্ত যুক্তি খাড়া করেছেন। জার্মান পত্রপত্রিকা এই বইটিকে গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক বলে অভিহিত ও প্রশংসা করেছে। তবে ব্রিটিশ টেলিগ্রাফ পত্রিকা ডক্টর রিকারের বইয়ে অনেক স্ববিরোধী বক্তব্য পর্যবেক্ষণ করেছে। হিটলারকে মহৎ বানানোর চেষ্টাও এই বইতে করা হয়েছে, যদিও সাধারণ জার্মান নাগরিকগণ হিটলারকে এখনও হিরো মনে করে। এই বইতে আমেরিকান ইতিহাসবিদ রুডলফ বিনিয়নের হিটলারের ইহুদি বিদ্বেষের অন্যতম কারণ হিসেবে বিবেচিত ইহুদি ডাক্তার দ্বারা তার মায়ের চিকিৎসায় তার মায়ের প্রাণহানির কারণকে সমর্থন করা হয়নি। তৃতীয়ত, প্রথম বিশ্বযুদ্ধে হিটলার জার্মান বাহিনীতে সৈন্য হিসেবে যোগ দিয়েছিলেন। ওই যুদ্ধে পরাজয়ের জন্য তিনি ইহুদিদের দায়ী করতেন। যুদ্ধের এক পর্যায়ে জার্মানির গোলাবারুদ তৈরির কারখানাগুলোতে জার্মানি যুদ্ধে পরাজিত হয়েছে বলে মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে ফ্রন্টলাইনে জার্মান বাহিনী ব্যাপক গোলাবারুদের সংকটে পড়ে এবং গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হয়ে যায়। এই গুজব ইহুদিরাই টাকা খেয়ে ছড়িয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট বিপ্লবের মূল হোতা ছিল ইহুদিরাই। জার্মানিতে বলশেভিক বিপ্লব ঘটিয়ে কমিউনিজম কায়েম করতে চেয়েছিল ইহুদি রাজনীতিবিদরা। যুবক বয়সে বার্লিন শহরে সেই সময়কার অমানসিক কাজকর্মের সাক্ষী হয়েছেন হিটলার। ইহুদিরা জার্মানির ব্যাংক, শিক্ষা, প্রশাসন, বাণিজ্য, প্রতিরক্ষার খাতগুলোর গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে ফেলেছিল। ফলে সরকারি অফিসগুলোর কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি শুরু হয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয় পাশ করে লাখ লাখ জার্মান তরুণ চাকরির জন্য ঘুরছিল। অন্যদিকে অযোগ্য ইহুদিরা সহজেই চাকরিতে ঢুকে পড়েছিল। বেকারত্বের হার ততদিনে আকাশ ছুঁয়ে গিয়েছিল। অর্থনীতিও ভেঙে গিয়েছিল। হিটলার নির্বাচনী প্রচারণা ও ক্ষমতায় আসার পর প্রতিনিয়ত ভাষণের মাধ্যমে দেশবাসীকে সচেতন করেছেন। কিভাবে একটি ছোট্ট শেকড়হীন জনগোষ্ঠী মানুষের শান্তি হারাম করে নিজেদের আখের গোছাচ্ছে, সেটা সবসময় মনে করিয়ে দিতেন তিনি।
তার এই সব ইহুদি বিরোধী ভাষণই তাকে বেশি জনপ্রিয় করে তুলেছিল। তাছাড়া হিটলার লক্ষ্য করেন জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করছে, যা তিনি মেনে নিতে পারেননি। চতুর্থ, ইতিহাসবিদ ইয়াহুদ বাওয়ারের মতে ইহুদি নিধন বা হলোকাস্টের মূল কারণ ছিল আদর্শগত। এর শেকড় হিটলারের কাল্পনিক অলীক জগৎ। হিটলার মনে করতেন যে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে, তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন, এমন একটি ধারণা তার মধ্যে কাজ করছিল। তবে কোনো ইতিহাসবিদ মনে করেন মধ্যযুগের পর থেকে জার্মান সমাজে ও সংস্কৃতিতে অ্যান্টিসেমিটিজম অর্থাৎ হিব্রু, আরব, আশিরীয় ও ফানিসীয় জনগোষ্ঠীর প্রতি বিরোধিতা ছড়িয়ে পড়ে। পঞ্চমত, হিটলারের নাৎসিবাদের মূলনীতি ছিল জার্মানদের ভাষা হবে জার্মান, তারা হবে আর্য রক্তের এবং তারা থাকবে সকল ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত। তাছাড়া হিটলারের মতে জার্মানরা সুপিরিয়র জাতি, তাই তাদের অধিকার রয়েছে বিশ্বকে শাসন করার, যে বিশ্ব হবে ইহুদি মুক্ত। তবে ইহুদিদের প্রতি হিটলারের মনে যে প্রচণ্ড ঘৃণা ও বিদ্বেষের জন্ম হয়েছিল তা কোনো উগ্রচিন্তা বা অন্যায়বোধ থেকে জন্মলাভ করেনি বলে অনেক ইতিহাসবিদ মনে করেন, কারণ হিটলার ইতিহাস সম্পর্কে ছিলেন অত্যন্ত সচেতন। হিটলার জার্মানির ক্ষমতায় আসীন হন 1933 সালে। এর আগেই তিনি তার লেখা বই মাইন ক্যাম্পে ইহুদিদের জার্মান রাজনৈতিক, বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক জীবন থেকে তাড়ানোর আভাস দিয়েছিলেন। তবে তিনি তাদের নিঃশেষ করে দেবেন তা অবশ্য লেখেননি। 1922 সালের দিকে সাংবাদিক মেজর জোসেফ হেলকে নাকি হিটলার বলেছিলেন, আমি যদি কোনোদিন সত্যি সত্যি ক্ষমতায় যাই তবে আমার প্রথম ও সব কিছুর আগের কাজ হবে ইহুদিদের শেষ করে দেওয়া। হিটলার জার্মানির চ্যান্সেলর ও ত্রাণকর্তা হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধী প্রচারণা। হিটলার ক্ষমতায় আসার পরই জার্মানির সব প্রান্তে ইহুদি বিদ্বেষ মাথাচড়া দিয়ে ওঠে। হিটলার চেয়েছিলেন ইহুদিদের দেশ থেকে বিতাড়ন করবেন, কিন্তু কোনো মানুষই সহজে নিজের আশ্রয়স্থল ত্যাগ করতে চায় না। তাই 1935 সালে নতুন আইন চালু করেন হিটলার। তাতে দেশের নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হলো, এক জেন্টিল আর দুই জু। জেন্টিল অর্থাৎ জার্মান, তারাই খাঁটি আর্য। জু হলো ইহুদিরা, তারা শুধু জার্মান দেশে বসবাসকারী, এদেশের নাগরিক নয়। গণহত্যা কখনোই কাম্য নয়। যেভাবে হিটলার ইহুদিদের মেরেছেন কোনো কিছু দিয়েই তা জাস্টিফাই করা যায় না। একটা জাতির লোক যতটাই দুষ্ট হোক না কেন এভাবে গণহত্যা করা কখনোই উচিত নয়। হিটলারের সুপ্রজনন নীতি থেকে বাদ পড়েনি প্রতিবন্ধী ব্যক্তি এবং শিশুরাও। এই নীতি অনুসারে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের চিহ্নিত করে তাদের কষ্টবিহীন মৃত্যুর ব্যবস্থা করা হয়। তার সময় সমকামিতা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। 1933 থেকে 1945 সালের মধ্যে প্রায় 1 লক্ষ ব্যক্তিকে সমকামিতার দায়ে গ্রেফতার করা হয় এবং তাদের মধ্যে কিছু সংখ্যককে আবার নির্যাতন শিবিরেও প্রেরণ করা হয়। নাৎসি বাহিনীর চোখে সমকামিতা এক প্রকার অপরাধ ও রোগ, তাই নির্যাতন শিবিরে আটককৃত সমকামী পুরুষদের শাস্তি হিসেবে গোলাপি রঙের ত্রিকোণাকার কাপড়ের টুকরা পরে থাকতে বাধ্য করা হয়। অন্যান্য নির্যাতিত দলসমূহের মধ্যে ছিল পোল, সাম্যবাদী, সমকামিতা, জেহোবার সাক্ষী এবং শ্রমিক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। এ সকল বন্দীদের জোরপূর্বক নতুন নির্যাতন শিবির নির্মাণ কাজে শ্রমিক হিসেবে ব্যবহার করা হতো। কখনো তাদের অনাহারে রেখে চিকিৎসা বিজ্ঞানের অদ্ভুত সব পরীক্ষা নিরীক্ষা সহ নানা রকম অমানসিক নির্যাতন করা হতো। সম্ভবত হিটলার নিজে কোনোদিন নির্যাতন শিবিরে পরিদর্শন করেননি এবং জনসম্মুখে কখনো এ নিয়ে কোনো কথাও বলেননি। কিন্তু জার্মানরা চলচ্চিত্র, পত্রপত্রিকা ও বিভিন্ন লেখনীর মাধ্যমে এই নরকীয় হত্যাকাণ্ডের ঘটনা ইতিহাস করে রেখেছে। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন, লেবেনসরাউম অর্থাৎ জীবন্ত অঞ্চল দখল করে নেওয়ার কথা বলা হয়। 1938 সালে কয়েকজন ইউরোপীয় নেতাকে সঙ্গে নিয়ে হিটলার মিউনিক চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুসারে সুইডেটল্যান্ডকে জার্মানির একটি জেলা হিসেবে ঘোষণা করা হয়, যা ছিল ভার্সাই চুক্তির ঠিক উল্টোটা। এই চুক্তির জন্য হিটলারকে 1938 সালে
টাইমস ম্যাগাজিনে বর্ষসেরা ব্যক্তির উপাধিতে ভূষিত করা হয়। এই কূটনৈতিক সাফল্য জার্মানি কর্তৃত্বকে নতুনভাবে শানিত করে, যার ফলে 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। পোল্যান্ড আক্রমণের ঠিক 2 দিন পরে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1940 সালে নরওয়ে, ডেনমার্ক, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম আক্রমণের মাধ্যমে হিটলার তার সামরিক পরিসর বৃদ্ধি করতে থাকে। জুলাই মাসে হিটলার যুক্তরাজ্য আক্রমণের উদ্দেশ্যে বোমা নিক্ষেপের নির্দেশ দেন। জার্মানির পূর্বের সহযোগী জাপান এবং ইতালি সহ এই 3 দেশকে বলা হয় অক্ষশক্তি। অক্ষশক্তি সেপ্টেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্রকে ভয় দেখিয়ে যুক্তরাজ্যকে সহযোগিতা করার থেকে নিবৃত্ত করার ব্যাপারে একমত হয়। 22 জুন 1941 সালে হিটলার 1939 সালে জোসেফ স্ট্যালিনের সাথে করা অনাক্রমণ চুক্তি ভেঙে সোভিয়েত ইউনিয়নে বিপুল পরিমাণে জার্মান সৈন্য প্রেরণ করেন। 1943 সালের পর বড় বড় যুদ্ধে জার্মান বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। 1944-এ জার্মানির শহর, রেল লাইন ও তেল ক্ষেত্রগুলো ব্যাপকভাবে বোমা বর্ষণের শিকার হয়। 1945 সালে সোভিয়েত বাহিনী জার্মানির পূর্বাঞ্চল ও পশ্চিমা মিত্রবাহিনী জার্মানির পশ্চিমাঞ্চল দখল করে, ফলে দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর হতাহতের ঘটনা ঘটে। হিটলার তার আক্রমণকারী বাহিনীকে সাময়িক যুদ্ধবিরতি দিয়ে লেনিনগ্রাদ এবং কিয়েভ ঘিরে ফেলার নির্দেশ দিতে দিতেই তার বাহিনী রাশিয়ার বিশাল ভূখণ্ড দখল করে ফেলে। তার নির্দেশ পেয়ে জার্মান বাহিনী সাময়িক যুদ্ধবিরতি দেন এবং সুযোগে 1941 ডিসেম্বরে রাশিয়ায় রেড আর্মি বাহিনী হিটলার বাহিনীকে প্রতি আক্রমণ করে মস্কোর মধ্যে তাদেরকে কোণঠাসা করে ফেলে। ডিসেম্বরের 7 তারিখে জাপান যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত পার্ল হারবার আক্রমণ করে। জাপানের সাথে জোটের সম্মান রক্ষার্থে হিটলার তখন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নেতৃত্বে থাকা বিশ্বের বৃহৎ সাম্রাজ্য ব্রিটেনের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নেতৃত্বে থাকা বিশ্বের বৃহত্তর অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র এবং স্ট্যালিনের নেতৃত্বে থাকা বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর দেশ সোভিয়েত ইউনিয়নের সম্মিলিত মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন। যদিও প্রাথমিকভাবে আশা করা হচ্ছিল যে তিনি মিত্রশক্তিগুলোকে একে একে নিরস্ত করে দিতে পারবেন, কিন্তু হিটলারের সামরিক রায় আরও জটিল হয়ে উঠতে থাকে। ফলশ্রুতিতে অক্ষীয় শক্তিসমূহ আর তাদের আক্রমণাত্মক বিস্তৃত যুদ্ধ বজায় রাখতে পারে না। 1942 সালের শেষের দিকে জার্মান বাহিনী সুয়েজ খাল আটকে রাখতে ব্যর্থ হয়, যার ফলে উত্তর আফ্রিকার উপর জার্মান বাহিনীর নিয়ন্ত্রণ হারাতে হয়। এরপর জার্মান সেনাবাহিনী কুরস্কের যুদ্ধ 1943 এবং স্ট্যালিন গ্র্যান্ডের যুদ্ধ 1942 থেকে 43 পরাজিত হয়, যা যুদ্ধকে একটি নতুন দিকে মোড় দেয়। 6 জুন 1944, যা ইতিহাসে ডি-ডে নামে পরিচিত, সেদিন পশ্চিমা মিত্রবাহিনী ফ্রান্সের উত্তরাংশে অবতরণ করে। এই উল্লেখযোগ্য বিপর্যয়ের ফলে অনেক জার্মান কর্মকর্তা এই সিদ্ধান্তে উপনীত হন যে এবার তাদের পরাজয় নিশ্চিত এবং হিটলারের নিয়মিত শাসনের ফলে দেশটি ধ্বংসের মুখে পড়বে। ফলে স্বৈরশাসককে হত্যা করার জন্য সংগঠিত প্রচেষ্টার একটি অভিযান পরিচালিত হয় এবং বিরোধীরা 1944 সালে কুখ্যাত জুলাই প্লেটের সাথে হাত মেলায়, যদিও এটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। 1945 সালের প্রথম দিকে হিটলার উপলব্ধি করেন যে জার্মানি তিনি হারাতে বসেছেন। সোভিয়েত বাহিনী জার্মানি বাহিনীকে চাপের মুখে পশ্চিম ইউরোপে ঠেলে পাঠাতে থাকে এবং মিত্রবাহিনী পশ্চিম ইউরোপের দিকে অগ্রসর হতে থাকে। এমতা অবস্থায় 1945 সালের 29-এ হিটলার তার প্রেমিকা ইভা ব্রাউনকে বার্লিনের বাংকারে একটি ছোট্ট বেসামরিক অনুষ্ঠানে বিয়ে করেন। ইতিমধ্যে হিটলারের কাছে ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনের মৃত্যুদণ্ডের সংবাদ এসে পৌঁছে। শত্রু সৈন্যদের হাতে ধরা পড়ার ভয়ে হিটলার এবং তার স্ত্রী ব্রাউন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1945 সালের 30 এপ্রিল বার্লিনে মাটির নিচে বাংকারের ভিতর তাদের বিয়ের পরের দিন অর্থাৎ 24 ঘন্টা পার হওয়ার আগেই আত্মহত্যা করেন। হিটলারের মৃতদেহ জার্মান সৈন্যরা বাংকার থেকে বের করে
রাইখ চ্যান্সেলরের বাগানে একটি গর্তে ফেলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলে, কিন্তু তার মৃতদেহের কিছু অংশ রুশ উদ্ধার করে তা মস্কোয় নিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে বিবিসি মনিটরিংয়ের কাজ করতেন কার্ল লেহম্যান। তার কাজ ছিল জার্মানি এবং তার সহযোগী দেশগুলোর রেডিও অনুষ্ঠান শোনা, অনুবাদ করা এবং ব্রিটিশ সরকারকে জানানো। 1945 সালের 1 মে লন্ডন থেকে 65 কিলোমিটার দূরের রিডিংয়ে নিজের ডেস্কে বসে কাজ করছিলেন কার্ল লেহম্যান। 24 বছর বয়সী লেহম্যান রেডিও শুনছিলেন। এ সময় একটি ঘোষণা আসলো যে শ্রোতাদের একটি গুরুত্বপূর্ণ ঘোষণার জন্য প্রস্তুতি নিতে বলা হচ্ছে। তারা একটি আনুষ্ঠানিক সঙ্গীত বাজিয়ে ঘোষণা দিল যে হিটলার মারা গেছেন। মিস্টার লেহম্যানের ভাষায় তারা বলল বালশেভিকদের সঙ্গে লড়াইয়ের সময় তিনি চলে গেছেন। খুবই ভারী কণ্ঠে ওই ঘোষণা দেওয়া হয়েছিল। তিনি আরও বলেছিলেন, ব্রিটেনে আমরাই প্রথম বাসিন্দা যারা হিটলারের মৃত্যুর এই ঘোষণাটি শুনি। পুরো ভবনের লোকজন আনন্দে চিৎকার করছিল। আমরা বুঝতে পেরেছিলাম ঘোষণাটি কতটা গুরুত্বপূর্ণ। এর মানে হলো জার্মানির সঙ্গে যুদ্ধের সমাপ্তি। তবে এরপরে আরও অন্তত 6 দিন পরে জার্মান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল। হিটলার আর জীবিত নেই এটা নিঃসন্দেহ হওয়া গেলেও অনেক পরে জানা গিয়েছিল আসলে তিনি আত্মহত্যা করেছিলেন। কার্ল বলেছিলেন, যেখানে চলে গেছেন বলা হয়েছিল তার মানে তিনি সরাসরি লড়াইয়ে মারা গেছেন, যা ছিল বড় একটি মিথ্যা। তারা আত্মহত্যার কথাটি স্বীকার করেনি, কারণ তাহলে সঙ্গে সঙ্গে সবকিছু শেষ হয়ে যেত। তবে জার্মানরা তাদের রেডিওতে মৃত্যুর ঘোষণাটি জানিয়েছিল, যা আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছিলাম। ওই ঘোষণায় বার্তা ঘোষক আরও বলেন, উত্তরসূরি হিসেবে কার্ল ডোনিচকে মনোনীত করে গেছেন হিটলার। হিটলারের মৃত্যুর এই ঘোষণাটি দ্রুত অনুবাদ করেন জার্মান মনিটরিং টিমের তত্ত্বাবধায়ক আর্নেস্ট গোমব্রিট। এক টুকরো কাগজে দ্রুত তিনি সেটি লিখে ফেলেন। এরপর তিনি লন্ডনের ক্যাবিনেট অফিসে ফোন করে সরকারকে বিষয়টি জানালো। বিবিসি নিউজ রুমকেও জানানো হয়। এরপরই সারা বিশ্বে সেই খবরটি ছড়িয়ে দেওয়া হয়। সেই খবরে ব্রিটেনের পুরো দেশের মানুষ উল্লাস করে উঠেছিল। নাৎসি জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে মারা যাননি। তিনি পালিয়ে গিয়েছিলেন, আরও অনেক দিন বেঁচে ছিলেন। এরকম নানা তত্ত্বকে ভুল দাবি করে একদল ফরাসি বিজ্ঞানী বলেছেন তারা নিশ্চিত প্রমাণ পেয়েছেন যে তিনি 1945 সালে বার্লিনে মারা গিয়েছিলেন। ফরাসি ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল রাশিয়ায় সংরক্ষিত হিটলারের দাঁত ও মাথার খুলির অংশ পরীক্ষা করে বলেছেন ইভা ব্রাউন সায়ানাইড বিষ পান করেন এবং হিটলার যে বুলেটের আঘাত ও সায়ানাইড পান করার ফলে মারা গিয়েছিলেন এ ব্যাপারে তারা প্রায় সম্পূর্ণ নিশ্চিত। ফরাসি বিজ্ঞানীরা আরও বলেন 1946 সালের পর তারাই প্রথম হিটলারের দেহাবশেষের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। হিটলারের মাথার খুলির একাংশের বাম দিকে একটি গর্ত দেখা গেছে, যা সম্ভবত বুলেটের আঘাতের ফলে সৃষ্টি। এছাড়া হিটলারের বাঁধানো দাঁতের ওপর পরীক্ষা চালিয়ে তারা নীলাভ আস্তরণ দেখতে পেয়েছেন, যা সম্ভবত ধাতব দাঁতের সাথে সায়ানাইডের বিষক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে। ইউরোপিয়ান জার্নাল অব ইন্টারনাল মেডিসিন নামে এক সাময়িকীতে ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। প্রধান গবেষক ফিলিপ শার্লিয়ে বলেছেন তাদের এই জরিপের ফলে নাৎসি জার্মানির নেতার ভাগ্যে কি ঘটেছিল তা নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব নস্যাৎ হয়ে গেছে। হিটলারের রাজনৈতিক কর্মসূচি একটি বিশ্বযুদ্ধ নিয়ে আসে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিধ্বস্ত জার্মানি সহ একটি দারিদ্রতাপূর্ণ পূর্ব ও মধ্য ইউরোপ। তার নীতিসমূহ একটি বৃহৎ মাত্রায় মানুষের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং সোভিয়েত ইউনিয়নে 20 মিলিয়নেরও বেশি এবং ইউরোপের 6 মিলিয়ন ইহুদি সহ 10 লক্ষ সাধারণ মানুষের মৃত্যু ঘটে। হিটলারের পরাজয় ইউরোপের ইতিহাসে জার্মানির আধিপত্যের অবসান এবং ফাসিবাদের পরাজয়কে চিহ্নিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বিধ্বংসী সহিংসতার পর আরও একটি নতুন মতাদর্শিক বৈশ্বিক সংঘাত আবির্ভূত হয়, যা স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। আপনারা ইউটিউবের পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।